দর্শক স্বাগত আজ দুপুরে আপনাদের সঙ্গে আছি আমি নুসাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ধানমন্ডির কামরুল হাসান প্রদর্শনালয়ে অনুষ্ঠিত হচ্ছে মুনেম ওয়াসিফের একক দৃশ্য শিল্প প্রদর্শনী ক্রমশ। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 31 মে পর্যন্ত। দ্য ইলিউশনস গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে 50 জন দেশ বরেণ্য ও প্রতিশ্রুতিশীল শিল্পীর 50টি শিল্পকর্মের প্রদর্শনী গ্রীষ্মের রং। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 11টা এই সময়ে প্রদর্শনী চলবে 28 এপ্রিল পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 মিনিটে থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 9টা 30 মিনিটে থাকছে জাহাঙ্গীর চৌধুরী ও মোহাম্মদ নুরুজ্জামানের পরিচালনায় রিয়েলিটি শো কঙ্কা সেরা পরিবার। দর্শক সবাইকে ওয়েলকাম করছি ফ্যামিলি রিয়েলিটি শো কঙ্কা সেরা পরিবার সিজন 3-তে। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি জনপ্রিয় অভিনেতা জুলফিকার চঞ্চল। শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছেন ভাইয়া? জি ভালো আছি। খুব ভালো লাগছে আপনাকে পেয়ে। শুরুতে অভিনন্দন জানাতে চাই, যেহেতু কিছুদিন আগে হয়ে গেল অভিনয় শিল্পী সংঘ নির্বাচন, যেখানে আপনি কার্যনির্বাহী পদে নিযুক্ত হয়েছেন। সুতরাং একেবারে নতুন দায়িত্ব, অনেক অনেক নিশ্চয়ই একটা চাপ অনুভব করছেন। সবকিছু মিলিয়ে কেমন হলো, কেমন লাগছে? না আসলে চাপ অনুভব করছি না, আমি দায়িত্ব নিতে ভালোবাসি। আরেকটা হচ্ছে যে খুবই ভালো লাগছে, কারণ আমাদের এই অভিনয় শিল্পী সংঘের যে বিভিন্ন প্রোগ্রামগুলি বা আমাদের যে দায়িত্বগুলি, এটা আমরা খুব মজা করে করি, মানে ভালোবেসে খুব মজা করে করি। এবং দায়িত্ববোধটা একেবারে যে নবীন সদস্য সেও পালন করে। আমরা জাস্ট খালি গুছায় একটা জায়গায় নিয়ে আসি, কিন্তু সবাই মিলে আমরা করি, যে কারণে আমাদের খুব মজার আচ্ছা, চাপের থেকে ভালো লাগার পরিমাণটা বেশি। ভালো লাগার পরিমাণটা বেশি। আচ্ছা, আর ভালো লাগার আরো একটি জায়গা হচ্ছে অভিনয় আপনার। তো সেক্ষেত্রে এখন অভিনয়ের সাথে আসলে সংযোগটা কেমন আছে বা ব্যস্ততা কেমন চলছে? ব্যস্ততা একটু এখন বাড়ছে, ভালোই সংযোগ আছে। আর আপনার অভিনয়টা আমি এনজয় করি। বেসিক্যালি আমার তো অভিনয় বা গল্পের ভাবনা বা কালচারাল অঙ্গনে কাজ করার মূল জায়গাটা হচ্ছে আমার থিয়েটার। তো সেটার পাশাপাশি আমার ভালো লাগছে। আমি মিডিয়া তো খুব এনজয় করি। আমাদেরকে এই তো কিছুদিন আগে একটা ছেলের একটা কাজ করছি, উল্টা ফ্যামিলি। আচ্ছা, তো গল্পটা একটু ভিন্ন ধরনের, যে এখনকার ছেলেমেয়েরা যেমন নায়ক নায়িকা কাজ করে, ওরা হয়ে গেছে বাবা মা। ওদের ভাবনাটা এরকম যে আমাদের মতো এই বয়সের যদি ছেলে মেয়ে থাকে তাহলে কি করবে। দেখা গেলো যে আমরা স্কুল ফাঁকি দিতেছি বা আমরা অন্যদিকে চলে যাচ্ছি, আমাদের শাসন করতেছে ওরা। আপনারা এখন হচ্ছে ছোটদের ভূমিকা একটা, মানে এটা অন্যরকম চাঞ্চল্যকর ব্যাপার আছে ওটার মধ্যে। ওরা কল্পনা করছে, এবং আমরা ভিজুয়ালেশন ওইটা হচ্ছে যে আমরা স্কুলে যাচ্ছি, স্কুল ফাঁকি দিচ্ছি, ওরা শাসন করছে, আবার একজনের ধরে আরেকজনের নিয়ে ঘরের ভিতরে আটকে রাখছে, এরকম। খুব ছেলেমেয়েরা শাসন করছে বাবা মাদেরকে, এরকম একটা জায়গা। আচ্ছা, এখন তো বিভিন্ন ধরনের গল্পে আসলে কাজ হচ্ছে, যেরকম আমরা যদি বলি একটু ফ্যামিলি ধাঁচার গল্পও হচ্ছে, আবার একেবারেই নায়ক নায়িকা এবং খুব সীমিত কিছু চরিত্র নিয়েও কাজ হচ্ছে। তো আসলে কিভাবে বিশ্লেষণ করবেন, যেহেতু আপনি থিয়েটার অঙ্গন থেকে এতগুলো বছর ধরে আসলে পথ চলে এসেছেন, এখনকার যে নাটকের মান, সেই জায়গাটা যদি বিশ্লেষণ করতে আপনাকে বলা হয়, কিভাবে বলবেন? আসলে এটা খুব
ছোট্ট করে আমি একটু একটা কথা বলবো, কিন্তু আমার আসলে বলাটা ঠিক হবে কিনা আমি জানি না, কারণ অতটা অভিজ্ঞ বা অতটা বিজ্ঞ আমি নই। আমি একেবারেই একজন সাধারণ সাপ অভিনেতা। তবে আমি টেলিভিশনে যেভাবে দেখতাম বা দেখি সেইভাবে আসলে নাটক হচ্ছে না। কারণ আমরা ছোটবেলা যে নাটকগুলি দেখতাম বা আমরা যেটা ধারণ করি যে টেলিভিশন ভিজুয়াল মিডিয়াটা শুধু নাটক না, ভিজুয়াল একটা সাহিত্য। এখন ভিজুয়াল সাহিত্য থেকে আমরা দূরে সরে যাচ্ছি, এটা এক নির্দ্বিধায় বলতে পারি যে সেই নান্দনিকতা বোধহয় চর্চাটা আসলে কতটুকু হচ্ছে সেই চর্চাটা হচ্ছে না বলেই আমরা সরে যাচ্ছি। এটা আসলে আমাদের একার দোষ না, বা যে লিখছে তারও দোষ দেব না, বা যে বানাচ্ছে, সামগ্রিকভাবে আমরা এই জায়গা থেকে সরে যাচ্ছি যে আমাদের সাহিত্যটা চলে যাচ্ছে, ভিজুয়াল সাহিত্যটা চলে যাচ্ছে। দারুণ বললেন ভাই। একেবারে আপনার মধ্যে তো একটা পাগলামি আছে, পাগলামি ছাড়া আসলে মনে হয় অভিনয় নিয়ে এত দূর আসা, থিয়েটার করে যাওয়া, এই ব্যাপারটা হয়তো সম্ভব হতো না। এই পাগলামিটা প্রথম কবে ভর করলো, কিভাবে ভর করলো? আমি এই পাগলামিটা আসলে আমার একেবারেই ছোটবেলা থেকে। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন আমার বাড়ির সামনেই একটা জায়গা ছিল, ওখানে ওই কৃষক শ্রেণীর লোকেরা আমাদের দেশের যারা থাকে, মানে নবাবগঞ্জে। আচ্ছা। তারা আপনার গিয়ে ওই যাত্রা মতো করে গেটো যাত্রা উঠানে বিভিন্ন জায়গা বা খালি জায়গা পড়লে আপনার গিয়ে শীতের সিজনটা আসলেই বেশি হয় আর কি, ওই জায়গায় রিহার্সেল পড়ছিল। তখন আমি দেখার পরে আমি খুব বায়না ধরছিলাম যে আমি করব। তো ফ্যামিলি স্ট্যাটাসে গ্রামেও কিন্তু একটা ব্যাপার থাকতো তখন, যে না অমুক বাড়ির ছেলে অভিনয় করে, সামাজিক দৃষ্টিভঙ্গিটা আলাদা থাকতো, যে আমাদের বাড়ির কোনো ছেলে এরকম ওদের সাথে গিয়ে মিশে নাটক করবে বা একটা যাত্রায় কাজ করবে, এটা খুব টাফ ব্যাপার ছিল। কিন্তু আমার জেদদের কাছে আর ওরা করতে পারে। তো একজন এরকম আমাকে তখন, আমার প্রথম মঞ্চে ওঠা হচ্ছে কমলার বনবাস, এরকম একটা যাত্রা। আচ্ছা। ওখানে আমি একটা বাঘের চরিত্রে অভিনয় করেছিলাম। ছালার ভিতরে ভরে আমাকে দিয়েছে যাতে আমার বাড়ির কেউ না চিনতে পারে। ওই ছালার মধ্যে বাঘ আটকে চোখ রেখে, মানে বাড়ির মানুষজন জানতো না, কিন্তু আমার এক চাচা ধরে ফেলছিল যে এটা আমি ছাড়া কেউ না। ওই বাঘের ভেতরে ছিলাম। হ্যাঁ, বাঘে ক্যারেক্টারটা করছিলাম একটা কমলার বনবাস যাত্রাতে। আচ্ছা। ওইখান থেকে শুরু, এবং এরপরে যেটা হয়তো ওই যে চাচা ধরছে উনি আমাকে বিভিন্ন জায়গায়, আমাদের ফ্যামিলিটা আবার একটু ছিল যে যাত্রা হলে বা কোথাও ফাংশন হলে আমাদের সাংস্কৃতিক মনে ছিল, দেখতে নিয়ে যেত। তারপর আমাদের স্কুলগুলিতে বার্ষিক নাটকগুলি হতো, নাটক বা গান, বা এই যে আমাদের যে বিজয় দিবস, স্বাধীনতা দিবস, এই দিবসগুলিকে কেন্দ্র করে অনেক কালচারাল প্রোগ্রাম হতো। এইসব জায়গায় আমার ফ্যামিলি থেকে নিয়ে যেত তখন থেকে। কিন্তু তখন আপনি দর্শক ছিলেন? হ্যাঁ, তখন দর্শক ছিলাম, বা ওই মঞ্চ, ওই ফ্যামিলির স্ট্যাটাসের কারণে মঞ্চে দৌড়াদৌড়ি করতে করতাম। ওই যে পাগলামিটা ভিতরে ঢুকছে, ওইটা আর ছাড়তে পারিনি। আচ্ছা। তারপরে যখন আমি ক্লাস 8 বা 9-এ, তখন আমি মঞ্চ নাটকে অফার পাইলাম যে কোনো একজন হয়তো ফেল করছে, তখন বলতেছে কেউ পারবে না। তখন আমাদের মহল্লাতেই, তখন আমি বললাম যে আমি একটু ট্রাই করতে পারি। তখন তো প্রম হতো পেছন থেকে, আপনি অভিনয় করবেন, আমরা প্রম করে দিবে, স্ক্রিপ্ট বলে দিবে, সংলাপ বলে দিবে। তো আমি ওইভাবে করলাম, তো ওদের খুব মনের মতো হল। এই যে শুরু করলাম, এখান থেকে আর বেরোতে পারিনি। আপনি যত বড় হতে থাকলেন, পাগলামিটাও আস্তে আস্তে বড় হতে থাকলো, আর বেরোতে পারিনি। আচ্ছা, তারপরে ঢাকায় এসে নাট্যচর্চা কিভাবে শুরু হলো? ঢাকা তো আমি এইভাবেই, ওই যে আপনার গিয়ে পাড়া মহল্লা বার্ষিক নাটক করতাম, এবং আমি নিজে তখন একটা নাটকের ওই অ্যারেঞ্জ করার জন্য খুব দৌড়াদৌড়ি করছি। আমার এক বন্ধু, ও এখন এক্সিম ব্যাংকের ম্যানেজার, এখন সিলেটে আছেন।
তো ও একদিন আমাকে বলেছে, তুই যখন নাটকই করবি তাহলে এইভাবে খালি 1 বছরে 1টা বা 2টা করে কি করবি, এত কষ্ট করে টাকা পয়সা কর, তুই এক কাজ কর, তুই থিয়েটার কর। আমি বললাম, না থিয়েটার আমি বুঝি না, থিয়েটার আবার কি। তখন আমাকে ও নাটক দেখাতে নিয়ে আসতো, তখন মহিলা সমিতি গাইড হাউস, ওখানে এসে নাটক দেখতাম। নাটক দেখতে দেখতে আমার কাছে মনে হলো যে নাটক এইভাবে করা যায়, মঞ্চ নাটক এইভাবে, এইটা মঞ্চ নাটক হয়, এইটা আমার জানা ছিল না। তো দেখার পরে আমার খুব লোভ লাগলো। তখন ওরে আমি বললাম যে তুই আমার একটা দলে কর, দিয়ে দে, আমি খালি আইসা দেখবো, যদি ভালো লাগে তাহলে করব। আচ্ছা, আমার আবার একটা জিনিস ছিল যে আমি ভালো না লাগলে আমি কখনো করি না ওইটা, মানে যে কাজ ভালো লাগে না সেটা আমি করব না। আমার যে কোনো আমার ভালো লাগতে হবে। আপনার সাথে আমার ভালো লাগলো না, আমি কথা বলবো, আমি কেমন আছি ভালো আছি থাকবে, কিন্তু আমি কথা বলবো না, আমি অন্যদিকে থাকবো। আমার নেচারটা ছোটবেলা থেকে এরকম, আমার ভালো লাগে না, আমি ওই জায়গায় ওইটা করি না। তো ওরে বললাম যে আমার যদি ভালো লাগে আমি করব। তো আমাকে ওই মহাকাল নাট্য সম্প্রদায় নিয়ে দিল। দেওয়ার পরে, এটা কত সালের কথা? এটা 87-88 দিকে। অনেক। হ্যাঁ, তখন ওখানে নিয়ে দিল। দেওয়ার পরে আমি 3-4 মাস পরেই আমি ওখানে একটা বড় ক্যারেক্টার পেলাম মঞ্চ নাটকে, এবং ওখানে সবাই একদম দেখলাম যে এটা বোধহয় আমার ফ্যামিলি, মানে এমন, মানে এটাই আমার জায়গা, এইটাই আমার জায়গা। এবং এই গান হচ্ছে, সবাই মিলে গান গাচ্ছি। জানতে চাইবো যে এই যে এত বড় নিঃসন্দেহে যে আপনি যখন ঢাকায় আসলেন একটি নাটকের দলের সাথে যুক্ত হলেন এবং সেখানে একটা বড় চরিত্র পেলেন, মানে একটা তো স্বপ্ন ছিল নিশ্চয়ই চোখে যে আমি এইটা নিজেকে আসলে এরকম ভাবে দেখতে চাই, কোন একজন আদর্শ হয়তো ছিল, এরকম কিছু কি সেই সময়টাতে মনে হয়েছে? আমাদের আসলে কালচার নিয়ে কোনো স্বপ্ন ছিল না। আমরা টেলিভিশনে অ্যাক্টিং করব বা টেলিভিশন করার জন্য নাটক করছি, বিষয়টা এটা ছিল না। আপনি তো পরিবারের বড় সন্তান, তো সেই জায়গা থেকে বাবা মার চাওয়া থাকতেই পারে যে আমার ছেলে হয়তো ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে, থিয়েটার বা নাটকে কাজ করবে। এটা তো আসলে ওই সময়টাতে, মানে 87-88 দিকে এটা ভাবাই যায় না। তখন আসলে বাবা মাও চিন্তা করেনি যে আমরা নাটক করব বা আমি নাটক করব বা নাটকের সাথে থাকব। যদিও আমি বড় হওয়ার পরও আমার বাবা মা ওইভাবে কখনোই নাটক নিয়ে আমাকে এই কথা, হ্যাঁ, কিছু বলতো না বা বাধাও দিত না, কিন্তু খুব একটা পছন্দ করতো সেটা মনে হতো না কখনো। তবে আমার চাচা বা আত্মীয় স্বজন যারা ছিল বা আমার ভাই বোন, এরা খুব উৎসাহ দিত যে না ভালো লাগে ই করে। আর এইগুলি ওই যে বললাম তো যে আমরা তখন তো না বুঝে করছি, কিন্তু যখন বুঝলাম যে সমাজের অনেক কথা বলে, তখনও না টেলিভিশন নিয়ে এরকম কোনো মাথা ব্যথা আমরা কখনো টেলিভিশনের জন্য চেষ্টা করিনি। বা কিন্তু আপনি যখন মঞ্চনাটক করছিলেন, একটা তো মঞ্চনাটক থেকে তো আসলে মানে জীবিকা নির্বাহ করা সম্ভব না, তখন চলতেন কিভাবে? আমি অভাবী ঘরের ছেলে না, তারপরও অভাবটা কি এটা বোঝার জন্য আমি, যেমন মনে করেন আমার বাসা যাত্রাবাড়িতে, আমি ওখান থেকে ইউনিভার্সিটিতে রিহার্সাল করতাম, আমি হেঁটে আসতাম, হেঁটে যাইতাম। আমার সাথে অনেকে যাইতে চাইতো না, যে না ওনার সাথে গেলে হাঁটতে হবে, ওর সাথে যাব না। তো কারণ বাড়ি থেকে আসলে টাকা থাকলেই, যতটা সলভেন্ট ফ্যামিলি হোক, সে একটা এক্সট্রা খরচ করে ছেলেকে নাটক করাবি করবে, ওই সময় খুব টাফ ছিল এরকম ভাবনা। ওই জায়গাটা আমাদের নিজেদের মতো করে আমাদের করতে হয়েছে, স্ট্রাগল করছি। তারপর আপনার বিভিন্নভাবে আমি কি বলবো যে হ্যান্ডসের বিভিন্ন টেকনিক্যাল কাজও করছি, যে নাটক করার জন্য। হ্যাঁ, কিন্তু টেলিভিশন করব এটা আমার পেশা, এটার জন্য না। যেমন আমি মনে করেন একটা সময় আমার এমন গেছে যে আমি রাতের বেলা গিয়ে ইলেকট্রিক ওয়্যারিং এর কাজ করতাম, তবুও নাটক করতে হবে। আমি বললাম তো আমি সচ্ছল, মানে আসলে মানে থাকে না যে কিছু ভালোবাসার জায়গা থাকে, যে ভালোবাসার জায়গাগুলোর কথা আসলে বলতে গেলেও চোখটা চিকচিক করে, মানে ওই চিকচিকটা আমি আপনার চোখে দেখতে পাচ্ছি।
এত মানে এত গভীর ভালোবাসা থাকলে নাটকটাকে এইভাবে ধরে রাখা যায়। তারপর ক্যামেরার সামনে কিভাবে আসা হলো? মানে আপনি তো থিয়েটার করছিলেন, কিন্তু টেলিভিশন নাটক বা এই যে ক্যামেরার সামনে দাঁড়ানো, এটা আসলে কিভাবে হলো? সব কিছুই আমার হঠাৎ হঠাৎ হয়ে যাওয়া। এই থিয়েটার করতে করতে অনেকের সাথে আমার পরিচয় হলো। তারপর প্রথম বিটিভিতে একটা অভিনয় করি, ওই 500 টাকা দিয়ে 200 টাকার চেক পাইতাম। আচ্ছা। প্যাকেজ শুরু হওয়ার পরে বিভিন্ন জন পরিচিত হলো, বিভিন্ন জনের সাথে কথা হচ্ছে, দেখি এরকম বানাই করে। তারপরে খুব বেশি যে লোভ কাজ করতো তা না। তারপর ভাবলাম যে না, এখানে অবশ্য আমি পার্সোনালি অনেক বিজনেস করার চেষ্টা করছি, পাশাপাশি ছেড়ে দিব পাশাপাশি করার চেষ্টা করছি, কিন্তু হয়নি কোনোটা। ছেড়ে থাকা সম্ভবই হয় না। আর সময় দিতে পারি না। আনুমানিক কতগুলো নাটক করা হয়েছে, নাটক অভিনয় করা হচ্ছে আপনার এখন পর্যন্ত? এখন পর্যন্ত নাটক তো প্রায় 1000-এর উপরে হবে। অনেক। তার মধ্যে সব থেকে একবার যদি বলা হয় যে বেছে নিতে হবে যে এই নাটকটার কথা আপনি সারা জীবন মনে রাখবেন, সেটা কোন নাটকটা হবে? আসলে ভালো মন্দ আমি জানি না। আমার সবসময় আমার একটা নাটকের কথা সবসময় মনে আসে। নাটকের কথা বলতে গেলে ওই নামটা দ্রুত চলে আসে মুখে, আগুন লাগা সন্ধ্যা। আচ্ছা। আগুন লাগা, আমজাদ হোসেনের আগুন লাগা সন্ধ্যা। ওটা খুব মজা করে কাজ করছিলাম, তো অনেক দিন কাজ করছি। ওই নাটকের কথাটা মনে চলে আসে। আর এরকম অনেকগুলি, যেমন এনটিভিতে আপনাদের এই চ্যানেলে অনেকগুলি প্রোডাকশন গেছে। তারপর তো চলচ্চিত্রেও কাজ করা হয়েছে। চলচ্চিত্রে কাজ করছি, আপনি তানভীর মুকাম্মেলের লালনে কাজ করছি, রাকিবুল ইসলামের লিলিপটরা বড় হবে, লাস্ট করলাম অপরাজিতা সঙ্গীতের দ্রোহ ফিল্মে কাজ করছি, মাস্তুল একটা সিনেমা কাজ করলাম, সাইদুল আলম টুটুলের কালবেলাতে অনুদানের ছবি। এখন বাকি জীবনের স্বপ্নটা কি? আমি আসলে সবার সাথে থাকতে চাই, এবং আমি জানি না কেন জানি, এটা খুব আধ্যাত্মিক কথা মনে হবে, আমি সব মানুষকে সুখী দেখতে চাই। আপনি যদি হাইসা আমার সাথে কথা বলেন, আমার কাছে খুব ভালো লাগে। এটা আসলে অনেকে ভাববে যে এই প্রেমে পড়ে গেছে বোধহয়, এটা হতে পারে প্রেম। হ্যাঁ, আমার কেউ হাসলে পরে ভালো লাগে, আর কারো কষ্ট বা কারো মন খারাপ বা কেউ যদি আমার দিকে একটু করুণ দৃষ্টিতেও তাকায়, তখন আমার নিজের কাছে খারাপ লাগে যে সামহাউ রং। শিল্পী মানুষ অনেক আবেগী হয়, আবার অনেক অভিমানীও হয়। অভিমান তো থাকেই, অভিমান আসলে খুব বেশি থাকে না। অনেক ঝগড়া করি আমি, আমার সাথে তর্কের মহারাজ আমি। আমাকে এই যে আমাদের রিসেন্টলি একটা নির্বাচন উৎসব গেল, তো এখানে নির্বাচনে উৎসব চলে যাওয়ার পরে আমি নির্বাচিত হয়েছি কার্যনির্বাহী সদস্য হিসেবে। এখন সবাই আমাকে বলে যে ভাই আপনি রাগ করবেন না, আপনি তর্ক করবেন না, মাথা ঠান্ডা রাখতে হবে। আমার ভালো লাগে, হ্যাঁ, এবং যারা বলছে তারা আমার কাছের মানুষ। সেটাই, আসলে এমন আড্ডাবাজ একজন মানুষকে আজকে আমরা পেয়েছি। আমার কাছে মনে হয় আড্ডার শুরু আছে, শেষ নেই। আমরা আসলে অনেক কথা বলতে পারতাম, কিন্তু সময় আমাদের সংক্ষিপ্ত, শেষ করতে হবে। আমাদের ভীষণ ভালো লাগলো ভাইয়া, আপনি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন। সবসময় এমনটাই প্রাণবন্ত থাকুন, হাসি খুশি থাকুন, আর অভিনয়ের সাথে সবসময় থাকুন, এটাই প্রত্যাশা। আপনাকে ধন্যবাদ, আমারও ভালো লেগেছে। আশা করি যে আপনাদের সাথে যতটুকু সময় কাটিয়েছি, ভালো সময় কাটিয়েছি। আমি দর্শকদেরও বলবো যে দর্শকরা ভালো থাকবে নিশ্চয়ই। ভালো থাকার চেষ্টা করুন, নিজের জন্য 2 মিনিট সময় দিন, ওই 2 মিনিটই আপনার। আপনি যখন নিজের যদি 2 মিনিটের জন্য ভালো থাকেন, ওই 2 মিনিটই আপনার সারা দিনের দরকার নেই। সারা মানুষের জন্য চিন্তা করেন, কাজ করেন, সাংসারিক চিন্তা করেন, কিন্তু নিজের জন্য 2 মিনিট ভাবেন, দেখবেন অনেক সুখে আছে। আর নিজে ভালো থাকলে অন্যকেও আসলে ভালো রাখা সম্ভব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।